আম্মুর মুখের কথা শুনে আমি আর নিজেকে সামলাতে পারি নাই। আমি তখন বললাম, কেন এসেছেন? আপনাদের সাজিদ সেই দিনে মারা গিয়েছে যেদিন অন্ধকার রাতে বাড়ি থেকে পালিয়ে এসেছিল আর আপনাদের মুক্ত করে চলে আসছিল। আমার কথা শুনে তখন আম্মু বলল, মেঘলা চল আমরা চলে যাই, সাজিদ মনে হয় আমাদের সহ্য করতে পারছে না। ঠিক ওই সময় সাজিদ সেখান থেকে চলে যায়, কারণ সাজিদের মনে শুধু একটাই কথাই ভাসছে, সে ওই দিনই তার বাবা মায়ের কাছে যাবে যেদিন সে প্রতিষ্ঠিত হতে পারবে। এই জন্য সাজিদ আর সেখানে থাকলো না, সেখান থেকে চলে গেল পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে গিয়ে অফিসারের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে বাসায় আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায়। বাড়িতে এসে সাজিদ ভাবতে লাগলো, হ্যাপি ট্রিটমেন্টের ফাইলটা কোথায়? সে তো সাথে নিয়ে গিয়েছিল, এখন পাচ্ছে না। পরে ডাক্তারকে কল করলো আর ডাক্তারকে বলল, আমি কি ফাইলটা ওইখানে রেখেছিলাম? ডাক্তার বলল, হ্যাঁ আমি আপনাকে কল করতাম কিন্তু ভুলে গিয়েছিলাম, আপনি কালকে এসে এটা নিয়ে যাবেন। সাজিদ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ডাক্তারের সাথে কথা শেষ করে সাজিদ চলে গেল নিচে গিয়ে আন্টিকে দেখে বলল, আন্টি আজকে আমি পাসপোর্ট অফিসে সব কথাবার্তা বলেছি, আশা করি খুব তাড়াতাড়ি আমরা চলে যাব, দোয়া করবেন। আন্টি তখন বলল, ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। সাজিদ তখনই বলে উঠলো, আচ্ছা আন্টি হ্যাপি কই? আজকে তো ও আমাকে একটাও কল করলো না। আন্টি তখন বলল, হ্যাপি অনেক রাগ করে আছে, কারণ তুমি সকালে ওকে না বলে গিয়েছো এই জন্য। তারপর আমি আন্টির কথা শুনে সাথে সাথে চলে গেলাম হ্যাপি রুমে। গিয়ে দেখি মেয়েটা শুয়ে আছে আর আমি পিছন থেকে গিয়ে বললাম, কি রে তুই আজকে আমাকে কেন কল করলি না? হ্যাপি বলল, কেন? আমি কেন কল করব? আমি তোর কে হই? সাজিদ বলল, কেন? তুই তো আমার সব, এটা জানিস না? হ্যাপি বলল, আমি যদি তাহলে সব হই তাহলে আমাকে না বলে কেন গিয়েছিস? সাজিদ তখন বলল, আসলে তুই ঘুমিয়েছিলি তাই আর তোকে ডিস্টার্ব করিনি। অনেক কষ্টের বিনিময়ে হ্যাপির রাগ ভাঙালাম, রাগ ভাঙিয়ে নিচে নিয়ে গেলাম। তারপর খাওয়া শেষ করে হ্যাপিকে তার ওষুধ খাইয়ে দিয়ে হ্যাপিকে বললাম, আচ্ছা এখন তুই ঘুমিয়ে যা, আমার শরীর অনেক ক্লান্ত লাগছে, কালকে সকালে আবার আমাকে যেতে হবে। হ্যাপি তখন বলল, কোথায় যাবি? সাজিদ বলল, ওই তুই বুঝবি না, আমার একটা কাজ আছে। হ্যাপিও আর কিছু বলল না, রুমে চলে গেল। সাজিদ এই কথাগুলো বলল না, তার কারণ হলো হ্যাপি এখনো জানে না তার এত বড় রোগ হয়েছে। তারপর সাজিদ চলে গেল তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সাজিদ আর দেরি করলো না, চলে গেল হসপিটালে যাওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে চলে গেল। তারপর ডাক্তার থেকে ফাইলটা নিয়ে চলে আসবে, ঠিক এমন সময় সাজিদের আম্মু আর মেঘলা এসে সামনে দাঁড়ালো। আম্মু তখন বলল, তোর আব্বুর মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছে, অনেক খুঁজেছিল, তুই চলে আসার পর পাইনি তোকে। তারপর মেঘলা যখন বলেছিল 1 বছর আগে তোকে দেখেছিল এই হসপিটালে, কতদিন এসেছিল এখানকার আশেপাশেও খোঁজ নিয়েছিল, তোকে পাইনি, তাই তার মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছিল, আমাদের বলেছিল যদি কোনোদিন দেখা হয় চিঠিটা যেন তোকে দিই। আম্মুর কথা শুনে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। উনি যতই হোক আমার বাবা ছিলেন, ওনার অপরাধ ছিল, তাতে কি? জন্মদাতাকে আমি কখনোই ভুলি নাই। এদিকে বাবার মৃত্যুর খবর, মায়ের প্যারালাইজড, কত কিছু হয়ে গেল এই দিনগুলোতে, হারিয়ে গেল কত কিছু। বিকেলে বাবার চিঠিটা হাতে নিলাম। সাজিদ, জানি তোর আমার প্রতি অনেক ঘৃণা, এটা আমিও জানি যে আমি কোনো আদর্শ বাবা না, কারণ আদর্শ বাবার কখনো সন্তানকে ঘৃণা করে না। কিন্তু জানিস, চারপাশের মানুষগুলো দিন দিন তোর নামে এত অভিযোগ করত, আমি তখন রেগে ভাবতাম এমন সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। মনে আছে সাজিদ, তুই যখন কেজি স্কুলে পড়তি, একদিন বৃষ্টির সময় তোকে যখন কাঁধে নিয়ে বাড়ি ফিরছিলাম, সেদিন তুই বলেছিলি, বাবা আমি একদিন তোমায় এভাবে কাঁধে করে বাড়ি নেব। সেদিন আমি খুশিতে আত্মহারা হয়েছিলাম। তুই চলে যাওয়ার পর তোর আম্মু আমার সাথে একদিনও ভালো করে কথা বলেনি, তোর ছবি বুকে নিয়ে তোর রুমে ঘুমাতো। তোর ঘাটতিটা বুঝতে বুঝতে একটু বেশি সময় লেগে গিয়েছে। তোকে শেষবারের মতো দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যে যে সব থাকে না, সব শেষ। তুই তোর মা আর মেঘলার পারলে দায়িত্ব নিস, ইতি তোর অযোগ্য বাবা। বাবা চিঠিটা পড়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তারপর আম্মুকে হ্যাপির ব্যাপারে আর আন্টির ব্যাপারে সবকিছুই বললাম। তারপর আর কোনো কিছু না ভেবে আম্মু আর মেঘলাকে নিয়ে চলে গেলাম হ্যাপিদের বাড়িতে ঢুকতে সামনে আন্টি তখন বলল, ওনারা কে? সাজিদ তখন বলল, আন্টি উনি আমার মা, আর ও হচ্ছে আমার খালাতো বোন মেঘলা। তারপর ওনাদের সাথে পরিচয় হওয়ার পর ওনারা ওইখানে কথা বলছে, আমি চলে গেলাম হ্যাপির কাছে গিয়ে হ্যাপিকে সবকিছু খুলে বললাম আজকের ঘটনা। হ্যাপি তখন অনেক খুশি হয়ে যায় আর বলতে লাগে, তুই যদি আন্টিকে আজকে না নিয়ে আসতি তোর খবর ছিল। সাজিদ তখন বলল, বুঝেছি, এখন থাক, আমি আমার রুমে যাচ্ছি, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলবো। এই বলতে সাজিদ সেখান থেকে চলে গেল তার রুমে গিয়ে ভাবতে লাগলো, কতই কিছুই না পরিবর্তন হয়ে গেল এই কয়টা বছরে। বাবাকে হারালাম আর যেন সবকিছুই আমার জীবন থেকে বদলে গেল।
এখন বাবার দেওয়া দায়িত্ব আমাকে যে করে হোক পালন করতে হবে। বাবা শেষবারের মতো বলেছিল আমি যেন ওনাদের খেয়াল রাখি, আর আমি তো খেয়াল রাখতেই হবে। আমার যত কষ্ট হোক না কেন আমি সবার খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এই বলে সাজিদ ফ্রেশ হয়ে তার রুমে শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে পড়লো সে তা নিজেও জানে না। রাতে খাওয়ার সময় হয়ে গেছে, ঠিক তখন হ্যাপি আসলো। এসে দেখে সাজিদ ঘুমিয়ে আছে, তাই হ্যাপি ডাকা শুরু করলো। কি রে সাজিদ, ঘুমাচ্ছিস কেন? উঠ তাড়াতাড়ি, আমার ক্ষুধা লাগছে, খেতে হবে। সাজিদ তখন ঘুম ঘুম ভাব নিয়ে বলল আমি খাবো না, তুই খেয়ে নে। হ্যাপি তখন বলল তোকে ছাড়া আমি কখনো খেয়েছি, তাড়াতাড়ি উঠ। সাজিদ বলল আমি খাবো না প্লিজ। হ্যাপি তখন বলল আচ্ছা ঠিক আছে, আমিও খাবো না তাহলে। এই বলে হ্যাপি যখনই চলে যাবে সাজিদ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল আর বলল কি রে পাগলি, তুই এমন করিস কেন? তুই যদি না খেয়ে ঘুমাস তাহলে তোর শরীর খারাপ করবে না? তাছাড়া তোর ওষুধ খেতে হবে, এটা কি তোর মাথায় নেই? হ্যাপি বলল আমি এত কিছু জানি না, তোকে ছাড়া আমার খেতে ইচ্ছে করে না। তারপর ওর জোরাজোরিতে চলে গেলাম নিচে গিয়ে দেখি আম্মু, মেঘলা আর আন্টি বসে আছে আমাদের জন্য। তারপর খাওয়া শেষ করে হ্যাপিকে বললাম চল তোর সাথে একটু কথা আছে। এদিকে মেঘলা আমাদের মধ্যে এসব কিছু দেখে সে ভাবছে সাজিদ আর হ্যাপির মধ্যে কি কিছু আছে। মেঘলা শুধু এগুলোই ভাবছিল। এদিকে সাজিদ আর হ্যাপি রুমে আসলো। সাজিদ তখন হ্যাপিকে বলে উঠলো হ্যাপি তোকে একটা কথা বলি। হ্যাপি বলল হ্যাঁ বল। সাজিদ তখন বলল আসলে আমরা কোথাও যদি ঘুরতে যেতাম খুব ভালো হতো। হ্যাপি বলল হ্যাঁ যাব, কিন্তু তুই আগে তোর পরীক্ষাটা দে তারপর। সাজিদ বলল হ্যাঁ বুঝেছি, কিন্তু কোথায় ঘুরতে যাওয়া যায়? সাজিদ এসব কথা বলছে একটাই কারণ, সেটা হলো হ্যাপিকে দেশের বাইরে নিয়ে যাওয়া। হ্যাপি তখন বলল সবাই যেহেতু আছে চল তাহলে তোদের দেশের বাড়িতে যাই। সাজিদ তখন বলল আরে না, দেশের বাড়িতে পরে যাওয়া যাবে, আমি চাচ্ছিলাম তোকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যেতে। হ্যাপি বলল কিন্তু এত দূরে কিভাবে যাব? আম্মুও তো মনে হয় দিবে না। সাজিদ বলল তুই ওইসব নিয়ে চিন্তা করিস না, আমি আন্টিকে ম্যানেজ করে নিব। হ্যাপি বলল সব কিছুই বুঝেছি, কিন্তু তোর পড়াশোনার কি অবস্থা? তুই আজকে 2 দিন একটুও পড়তে বসিসনি, কালকে থেকে যেন তোর আর মিস না হয়। আমি চাই তুই ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে একজন ভালো ডাক্তার হতে পারিস। তোর মাঝে আমি আমার সব স্বপ্ন যেন দেখতে পাই। এই বলে হ্যাপি কান্না করে দিল। সাজিদ তখন হ্যাপিকে জড়িয়ে ধরে বলল আরে পাগলি তুই চিন্তা করিস না, আমি ইনশাল্লাহ যেই করেই হোক আমি পাশ করব আর একজন ভালো ডাক্তারই হব। এখন ঘুমা, আমি আমার রুমে যাচ্ছি। কালকে সকালে একটু কলেজে যেতে হবে, তাই তাড়াতাড়ি উঠতে হবে। আর হ্যাঁ তুই আমাকে ঘুম থেকে তুলে দিবি। হ্যাপি বলল আমি কেন তুলবো, তুই একটা বিয়ে করে নে, তোর বউ তোকে তুলে দিবে। হ্যাপির এমন কথা শুনে সাজিদ হাসা শুরু করলো। আর সাজিদ বলল তুই আছিস না, আমার আর কাউকে লাগবে না। তারপর সাজিদ তার রুমে চলে গেল। সকালে ঘুম থেকে উঠলো, কিন্তু হ্যাপি এখনো ঘুম থেকে উঠেনি। রুমে গিয়ে দেখে হ্যাপি এখনো ঘুমাচ্ছে, তাই আর তাকে ডাকলো না। সাজিদ ভেবেছিল হ্যাপিকে সহ নিয়ে কলেজে যাবে, কিন্তু তার হলো না, তাই সে নিজে চলে গেল কলেজে গিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছে অনেকদিন পর। ঠিক তখনই সাজিদের সামনে এমন একজন মানুষ পড়লো যাকে দেখে সাজিদ অবাক হয়ে যায়। সে হলো